দর্শক আমন্ত্রণ জানাচ্ছি মেট্রো রেল নিয়ে আমাদের বিশেষ অনুষ্ঠান মেট্রো রেল গণপরিবহনে নতুন দিগন্ত। এতদিন আমাদের জন্য ছিল স্বপ্নে দেখা মেট্রো রেল, কিন্তু আজ থেকে তা সরাসরি চোখে দেখা মেট্রো রেল। ঠিক স্বপ্নে যেমন আমরা এতদিন রাজধানী ঢাকায় মেট্রো রেলকে খুঁজে ফিরেছিলাম, সেটাই দারুণ সব দৃশ্যের মধ্য দিয়ে আমাদের চোখের সামনে ফুটে উঠেছে। আমরা যারা সাংবাদিকরা মেট্রো রেল নিয়ে সংবাদ সংগ্রহ করতে সেখানে গিয়েছিলাম, আমাদের জন্য এটা ছিল দারুণ এক অভিজ্ঞতা। সেই অভিজ্ঞতার কথা বলতে আমাদের সাথে আছেন আমাদের সহকর্মী, আমাদের স্পেশাল করেসপন্ডেন্ট নজরানা চৌধুরী। নজরানা, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের এই অনুষ্ঠানে। ধন্যবাদ আপনাকে। আরও আছেন আমাদের সিনিয়র করেসপন্ডেন্ট SM আতিক, আপনাকেও স্বাগত। আমাদের এই অনুষ্ঠানে সরাসরি যুক্ত হয়েছেন অনলাইনে, আমি পরিচয় করিয়ে দিতে চাচ্ছি, ডক্টর রাফিউদ্দিন আহমেদ, সহযোগী অধ্যাপক, মার্কেটিং বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের এই অনুষ্ঠানে। আরও আছেন বুয়েটে ইলেকট্রনিক কৌশল বিভাগের শিক্ষক ইয়াসির আরাফাত, আপনাকেও স্বাগত জানাচ্ছি আমাদের এই অনুষ্ঠানে। আপনারা আমাদের সাথেই থাকুন। শুরুতেই আমরা আজকের উল্লেখযোগ্য যে ঘটনা প্রবাহ ছিল, উদ্বোধনের যে মুহূর্তগুলো ছিল, সেগুলো আমরা আপনাদের সাথে শেয়ার করতে চাই। আমরা একটি প্রতিবেদন দেখে আসতে চাই। অবশেষে সেই মাহেন্দ্রক্ষণ, সবুজ পতাকা দুলিয়ে মেট্রো রেল যাত্রার সংকেত দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সবুজ সংকেতের পর প্রথম ট্রেনটি চলে যাওয়ার পরপরই বুধবার দুপুর 1:53 দ্বিতীয় মেট্রো রেলে দিয়াবাড়ি উত্তর স্টেশন থেকে আগারগাঁওয়ের উদ্দেশ্যে রওনা হন প্রধানমন্ত্রী। তার সাথে ছিলেন ছোট বোন বঙ্গবন্ধু কন্যা শেখ রেহানা সহ 2 শতাধিক যাত্রী। মাত্র 10 মিনিটে 11.73 কিলোমিটার পথ পাড়ি দিয়ে আগারগাঁও পৌঁছায় মেট্রো রেলটি। এ সময় প্রধানমন্ত্রীর সফরসঙ্গী ছিলেন যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা, স্পিকার, মন্ত্রিপরিষদের সদস্যবৃন্দ, শিক্ষক, ইমাম, কূটনীতিক, শিক্ষার্থী, সংখ্যালঘু সম্প্রদায় সহ সমাজের বিভিন্ন শ্রেণী পেশার 2 শতাধিক প্রতিনিধি। রাস্তার যে যানজট, ট্রাফিক, সেটাকে পাশ কাটিয়ে দ্রুততম সময়ের মধ্যে অন্তত উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত যে রুটটা চালু হয়েছে সেখানে তারা চলাচল করতে পারবে। আজকের বাংলাদেশে প্রথম সূচিত মেট্রো রেল, যেখানে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনিও এটি আরোহণ করেছেন, এবং আমরাও পরম সৌভাগ্যবান মানুষ যারা আজকে তার সাথে এখানে আরোহণ করলাম। পরিবহন নিয়ে একটা অনেক সমস্যায় ছিলাম, বিরাট চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জের মোকাবেলার পথে আমরা যাত্রা শুরু করলাম। আমরা উন্নত বিশ্বের বড় বড় শহরে যে যোগাযোগ ব্যবস্থা, সেই দিকে আমরা পদার্পণ করলাম। বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশে রূপান্তর করার ক্ষেত্রে একটি মাইল ফলক। ঢাকা শহরে মেট্রো রেল আরও অনেক সম্প্রসারিত হবে। এর আগে সুধী সমাবেশে বক্তব্য শেষে উত্তর স্টেশনে পৌঁছে একটি চারাগাছ রোপণ করেন প্রধানমন্ত্রী। দুপুর 1:35 উত্তর স্টেশন থেকে টিকিট কেনেন বঙ্গবন্ধুর 2 কন্যা। এরপর স্টেশনে প্রবেশ পথে টিকিট পাঞ্চ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও শেখ রেহানা। প্রথম মেট্রো রেলে যাত্রী হতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করেন প্রধানমন্ত্রীর সফর সঙ্গীরা। 71-এর মতন মনে হচ্ছে আজকে অনুভূতিটা, যে বঙ্গবন্ধুর নেতৃত্বে এরকম যুদ্ধে মনে খুশি নিয়ে গেছিলাম, সেরকম খুশি মনে হইতেছে। অনেক ভালো লাগছে, প্রধানমন্ত্রীর সাথে ঘুরতে যাই অনেক পাইছি, শান্তি পাইছি আত্মায়। ভাষায় প্রকাশ করার মতো না, এটা সারা বাঙালি জাতির জন্য অবিস্মরণীয় একটা দিন আজকের এই দিন। প্রাথমিকভাবে প্রতিদিন সকাল 8টা থেকে দুপুর 12টা পর্যন্ত উত্তরা থেকে আগারগাঁও স্টেশন পর্যন্ত বিরতিহীনভাবে চলাচল করবে মেট্রো রেল। প্রতিদিন 10 মিনিট পর পর চলবে ট্রেন। 2 শতাধিক যাত্রী বহন করবে একটি মেট্রো রেল। সমাজের বিভিন্ন শ্রেণী পেশার প্রতিনিধিদের সাথে নিয়ে প্রধানমন্ত্রীর মেট্রো রেলের প্রথম ভ্রমণের মধ্য দিয়ে রাজধানীবাসীর দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটল। আর বৃহস্পতিবার এই উত্তরা দিয়াবাড়ি থেকে আগারগাঁও পর্যন্ত সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হবে মেট্রো রেল। তার ঠিক 1 বছরের মাথায় উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত মেট্রো রেল চালু হলে একদিকে যেমন রাজধানীর যানজট নিরসনে স্থায়ী সমাধান মিলবে, অন্যদিকে আধুনিক নগর গণপরিবহন ব্যবস্থায় নতুন সাফল্যের দিগন্তের উন্মোচন ঘটবে। মুকসিমুল আহসান, NTV নিউজ, ঢাকা। আমরা প্রতিবেদনে দেখলাম দারুণ কিছু মুহূর্ত উদ্বোধনের ওই সময়টাতে, যেটা সাক্ষী ছিলেন আমাদের সহকর্মী নজরানা চৌধুরী। আপনার কাছে পুরো বিষয়টি কেমন লেগেছে? আপনি তো সরাসরি দেখেছেন, আপনার অভিজ্ঞতা শুনতে চাই।
আসলে ভাষায় প্রকাশ করার মতো না যে একটি নতুন প্রযুক্তি, নতুন গণপরিবহন ব্যবস্থা বাংলাদেশে চালু হলো, ঢাকায় চালু হলো। আমরা জানি যে আমরা প্রতিদিন আমরা সকাল বিকাল যে যুদ্ধ করি গণপরিবহনে যাতায়াত নিয়ে, বাসা থেকে অফিস যেখানেই যাওয়ার জন্য। ঢাকা শহরে প্রতিটা মানুষ যুদ্ধ করে, হোক সে বাসে যাতায়াত করুক, হোক সে নিজের গাড়িতে যাতায়াত করুক, মানে যানজটে অতিষ্ঠ থাকি আমরা। এক্স্যাক্টলি। তো সেই জায়গাটায় নতুন একটি ব্যবস্থা চালু হলো যেখানে আপনি খুব দ্রুত এক জায়গা থেকে আরেক জায়গায় যাতায়াত করতে পারবেন, এবং এটি কিন্তু পরিবেশ বান্ধব এবং এটি এয়ার কন্ডিশন ফুললি। সো আপনার কোনো ধরনের সমস্যা হচ্ছে না, আপনি স্বাচ্ছন্দ্যে যাতায়াত করতে পারবেন এখানে। মানে এই যে শ্রেণী ভেদাভেদের বিষয়টা নেই যে বাসে ওঠে একটু স্বল্প আয়ের মানুষ, গাড়িতে চড়ে বা ব্যক্তিগত গাড়িতে চড়ে একটু উচ্চ আয়ের মানুষ, সেরকম কিছু নেই। এই পরিবহন ব্যবস্থায় সব ধরনের মানুষ চলাফেরা করতে পারবে। তো সেই জায়গাটায় আমার মনে হয়েছে আজকের উদ্বোধনী অনুষ্ঠানে যে সব ধরনের মানুষ এসেছিল এবং সবার মধ্যে এক ধরনের উচ্ছ্বাস আমি দেখতে পেয়েছি। সেই উচ্ছ্বাসটা একদিকে যেমন এই যানজট থেকে নতুন একটি মুক্ত হওয়ার একটা দ্বার খুলে গেল, সেই জায়গাটায় যে একটা সুযোগ তৈরি হয়েছে, সেই জায়গাটা একটা স্বস্তি মনে হয়েছে, এবং সেই স্বস্তিটাই কিন্তু এই উচ্ছ্বাসের মধ্য দিয়ে বের হয়েছে। আসলে এই কারণেই তো এটাকে বলা হচ্ছে যে স্বপ্নের মেট্রো রেল। আমরা আতিক আপনার কাছে আসব, তার আগে আমি আমাদের অতিথিদের কাছে যেতে চাই যারা আমাদের সাথে যুক্ত হয়েছেন। বুয়েটের শিক্ষক ইয়াসির আরাফাত, আপনার কাছে আমি প্রথমে যেতে চাই যে আসলে আমাদের সবারই জানার আগ্রহ আছে, বিশেষ করে দর্শকরাও আমাদের কাছে জানতে চান যে এই যে ঘন ঘন বিদ্যুৎ যাচ্ছে ঘরবাড়িগুলোতে, তো সেই ক্ষেত্রে হঠাৎ করে যদি বিদ্যুৎ চলে যায়, মেট্রো রেলে যখন আমরা চড়বো, যখন আমরা মেট্রো রেলে যাতায়াত করব, ওই অবস্থায় যদি বিদ্যুৎ চলে যায় তাহলে কি হতে পারে, এটা নিয়ে অনেকের মধ্যে একটা ভ্রান্ত ধারণা রয়েছে। তো বিষয়টি যেহেতু আপনার সাথে যায়, আমি আপনার কাছে এই বিষয়টি জানতে চাই, আসলে এই ক্ষেত্রে কি ভ্রান্তির মধ্যে থাকার কোনো সুযোগ আছে কিনা? ধন্যবাদ। আপনার একটা এই বিদ্যুৎ ট্রেনগুলোকে আমরা আসলে আপনার প্রশ্নের উত্তর দেওয়ার জন্য দুইটা সেগমেন্টে আমি উত্তর দিচ্ছি খুব সংক্ষেপে। একটা হলো যে এখানে বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে যে আপনার সাবস্টেশন থেকে, সেই সাবস্টেশনটা নিজস্ব অর্থায়নে তৈরি করা। নিজস্ব বলতে বোঝাচ্ছে যে বাংলাদেশে বিদ্যুৎ তৈরি করার জন্য তো সরকারি কর্তৃপক্ষ আছে, তাদের তত্ত্বাবধানেই এই প্রজেক্ট থেকে টাকা দিয়ে আপনার হচ্ছে দুটো সাবস্টেশন প্ল্যান আছে। একটা তো একেবারে চালু হয়ে গেছে, কিন্তু সেখান থেকে বিদ্যুৎ দিচ্ছে। এটার ভোল্টেজ লেভেলটা হচ্ছে 132 কেভি লেভেল। এই লেভেলে বাংলাদেশে বিদ্যুৎ যায় খুবই কম। আমরা আসলে ঘরে আপনার 3 ফেজে 415 ভোল্ট বা সিঙ্গেল ফেজে 240 ভোল্ট আমরা ইউজ করি। ওখানে কিন্তু মাঝে মাঝে বিদ্যুৎ যায়, যেটা আমরা এক্সপিরিয়েন্স করি। তাও ঢাকায় কম যায়, অন্য জায়গায় ওই রকম করে বিদ্যুৎ এই লেভেলে, এত হাই ভোল্টেজ লেভেলে কখনোই যায় না। এটা হলো একটা সেগমেন্টের উত্তরটা গেল, যে ওটা সারা দেশে আপনার ব্ল্যাক আউট পর্যায়ে না গেলে ওই সব জায়গায় বিদ্যুৎ নর্মালি যায় না। এটা অ্যাবনর্মাল সিচুয়েশন, এটা যায় না। দ্বিতীয় সেগমেন্টে আমি উত্তর দিব যে ধরলাম যে যদি সাময়িকভাবে যায় তাহলে কি হবে, যে যদি যায় তাহলে কি হবে। ওকে, আমাদের এই এমআরটি আপনারা জানেন যে এটা হচ্ছে ফুল কমপ্লিট হলে এটা কিছুটা আন্ডারগ্রাউন্ডে থাকবে অর্ধেকের মতো, আর বাকিটা কিন্তু হচ্ছে এলিভেটেড উপরে আছে। তো এগুলি আপনার হচ্ছে যে অংশে আপনার সেটা আন্ডারগ্রাউন্ডে থাকবে, ওখানে আপনার বিকল্প আরো পাওয়ারের ব্যবস্থা আছে। আরো পাওয়ার মানে হচ্ছে যেই পাওয়ারগুলি আপনার কখনোই আপনার যাবে না, মানে আপনার হচ্ছে সোর্স আলাদা। এটা হচ্ছে ইভেন আপনার হচ্ছে জেনারেটর বা ওই রকম দিকে এটা করা হয় আন্ডারগ্রাউন্ডে, যে কখনোই যাতে একটা চলে গেলে আরেকটা থেকে চট করে চলে আসে। আর আপনার যে মেকানিজম, ওই যে ধরেন এইটা আপনার হচ্ছে যে কোনো সময় লক টক হয়ে ওরকম হয় না, এগুলির আপনার মানে সার্কিট দিয়ে দ্যাট ইজ লজিক্যাল একটা সিকোয়েন্স থাকে, যে যেমন লিফটে আপনি আটকে গেলেন, ওই দরজা খুলতে কিন্তু কোনো অসুবিধা হয় না, ব্যাকআপ সিস্টেম থাকবে, যেটা বুঝতে পারছি আর কি, ব্যাটারি সিস্টেম বা ব্যাকআপ সিস্টেম থাকবে। আপনার নিয়ারেস্ট জায়গায় নিয়ে ওখান থেকে খুলে লোকজনকে উদ্ধার করা, এই ব্যবস্থা থাকে। মানে এক কথায় এখানে আমি আটকা পড়ে যাব বিদ্যুৎ চলে যাওয়ার কারণে, এটা একেবারে একটা ভ্রান্ত ধারণা। না, এরকম কখনোই না। এটা হলো আন্ডারগ্রাউন্ডের জন্য বিকল্প অন্য সোর্স থাকে জেনারেটরে। ওভারের জন্য ওরকম আলাদা মানে 100% অন্য আরেকটা সোর্স থেকে থাকে না। তবে ওখানে তো আপনার একটা বিদ্যুতের কারণে থেমে গেলে দেখেন মানুষ কিন্তু ওখানে
প্যানিক হওয়ার বা কোনো কিছু হওয়ার কোনো প্রশ্ন আসে না। কিন্তু আমি আরেকটা বিষয়, আমাদের সময় স্বল্পতার কারণে আমি আরেকটা বিষয় আপনার কাছে জানতে চাচ্ছি যে আমরা যেটা দেখে থাকি যে ঢাকা শহরের অন্যান্য গণপরিবহন বা যে কোনো যানবাহনের ক্ষেত্রে দূষণ একটা সমস্যা, এবং এই কারণেই আসলে ঢাকা শহর এখন পৃথিবীর অন্যতম দূষিত বায়ুর শহর হিসাবে পরিচিতি পাচ্ছে দিনে দিনে। তো এই ক্ষেত্রে মেট্রো রেলের তো বায়ু দূষণ বা কোনো ধরনের দূষণের কোনো সম্ভাবনা থাকবে না, সেরকম কি না? মেট্রো রেলে বায়ু দূষণের ক্ষেত্রে মানে যেই দূষণটা থাকবে না, এটাকে আমরা বলি হচ্ছে যে ইমিশন থেকে, অর্থাৎ এখানে এমন কোনো কেমিক্যাল বার্ন হবে না বা কোনো ফুয়েল বার্ন হবে না যেটা থেকে, এটা হলো ইমিশন থেকে এখানে দূষণ হচ্ছে 0% ইমিশন থেকে। কিন্তু বায়ু দূষণ কিন্তু শুধু ইমিশন থেকে হয় না, ওই জিনিসটা আবার যাতে ভুল মেসেজ চলে না যায়, বায়ু দূষণ কিন্তু ধুলাবালি থেকেও হয়। তো আপনার হচ্ছে যে ওই সব ব্যাপারে আমরা আরো অত ডিটেল এখানে আলাপ না করি, মনে করেন রাস্তাঘাট ঘোরাঘুরি সেগুলি কিন্তু সুন্দর, কিন্তু মেট্রো রেল থেকে বায়ু দূষণ বা কোনো দূষণ হবে না, এটা নিশ্চিত করে বলা যায়। ইমিশন থেকে কোনো দূষণ হবে না, ইমিশন থেকে কোনো দূষণ এখানে হবে না। এটা অন্যান্য কারণ তো আমাদের এনভায়রনমেন্ট থাকে, আমরা সেটা তো আছে, হ্যাঁ সেটাই আছে, হ্যাঁ মানে এটা একটা দূষণ মুক্ত গণপরিবহন আমরা বলতে পারি পুরোপুরি। অবশ্যই ইমিশন থেকে বায়ু দূষণ, কিন্তু নয়েজ দূষণের কিছু বিষয় আছে, বিশেষ করে ওভারহেড যেটা আপনি উপর দিয়ে যেটা যাবে ওখানে কিছু নয়েজ দূষণ হতে পারে, শব্দ দূষণের কিছু যন্ত্রণা থাকতে পারে। জি, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আমি রাফিউদ্দিন আহমেদ আপনার কাছে যাই, আপনি মার্কেটিং বিভাগের শিক্ষক ঢাকা বিশ্ববিদ্যালয়, তবে তার বাইরেও আমরা আপনাকে যেভাবে চিনে থাকি যে আপনি তরুণ উদ্যোক্তাদেরকে নিয়ে কাজ করছেন, গবেষণা করছেন। তো এই বলা হচ্ছে যে মেট্রো রেল শুধু এটি একটি গণপরিবহন না, এটি একটি লাইফস্টাইল, এখানে অনেক কিছুই পরিবর্তন আসবে এবং অনেক কাজের সুযোগ আসবে। আপনি কি মনে করেন কি ধরনের কাজের সুযোগ বিশেষ করে তরুণদের ক্ষেত্রে আসতে পারে? হ্যাঁ, রাফিউদ্দিন আহমেদ, আপনার শব্দটা আমরা শুনতে পাচ্ছি না, আপনি একটু আনমিউট করবেন। জি, থ্যাংক ইউ আশিক ভাই আমাকে একটু ফ্লো দেওয়ার জন্য। আজকে আসলে আমাদের স্বপ্নের বাস্তবায়ন হয়েছে এবং এটা এখন বাস্তব, আমরা সবাই ফেসবুকে স্ট্যাটাসে দিয়েছি। এবং এটা আসলে মাননীয় প্রধানমন্ত্রীর যে ভিডিও দেখলাম একটু আগে, উনি বলেছেন কর্মসংস্থান, আসলে এটা বিশাল একটা মাইলফলক তৈরি হবে অচিরেই। যেমন ধরেন উত্তরা দিয়াবাড়ি থেকে শুরু করে ভবিষ্যতে মতিঝিল পর্যন্ত যাবে, কমলাপুর পর্যন্ত যাবে। তো দিয়াবাড়ি যেহেতু ঢাকা শহরের একটা নতুন এবং উদীয়মান রেসিডেন্সিয়াল এরিয়া, তো সেখানে যেহেতু যোগাযোগ স্থাপিত হয়েছে এবং মিরপুরের সাইড দিয়ে সেটা ঢুকছে, আমরা জানি ঢাকা শহরের এই যা ধরেন ব্যবসা বাণিজ্য, উদ্যোক্তা এবং খাবার দাবার ঢাকা শহরে কিন্তু খুব পপুলার, আমরাও মাঝে মাঝে সেখানে খেতে যাই। এতদিন উত্তরা থেকে মিরপুর আসাটা খুব কষ্টকর ছিল, কিন্তু এখন আমার তো মনে হয় প্রতিদিন অনেক মানুষ শুধুমাত্র মিরপুরের খাবারের স্বাদ নিতেই আসবে। তো মিরপুরে যেরকম আসবে, মিরপুরের মানুষদের সেরকম সুযোগ হবে উত্তরা দিয়াবাড়ি এলাকাতে যাওয়ার। যোগাযোগ ব্যবস্থা ভালো হলে যেটা হয়, তবে যেটা বলা হচ্ছে যে পৃথিবীর সব দেশেই স্টেশন কেন্দ্রিক এক ধরনের বাণিজ্যিক কার্যক্রম অনেক বেড়ে যায় মেট্রো রেলের ক্ষেত্রে, তো সেই রকম সম্ভাবনাও কি আছে কিনা? সেরকম আছে, কারণ আমার তো মনে হয় মানে অলরেডি দিয়াবাড়ি কিন্তু একটা পর্যটনের এরিয়া হয়ে গিয়েছে। তো দিয়াবাড়িকে কেন্দ্র করেই আরো বেশি খাবার দাবার থেকে শুরু করে মানুষের ঘোরাফেরা করার জায়গা বাড়বে। সেখানে হয়তো ফ্লোটিং রেস্টুরেন্ট আসবে, মানুষজন বিকালবেলা যে খেতে যায় চটপটি, ফুচকা এবং নানা রকমের হয়তো মেলা করার জন্য মেলাও বসে যাবে সেখানে। আর আমাদের ওই শুধু দিয়াবাড়ি না, দিয়াবাড়ির পরে যে আশুলিয়া আসলে এখানে কানেক্টেড হয়ে যাবে, কারণ সেখানে সরকারের প্রজেক্ট আছে যত জানি আমি, একটা আরেকটা নতুন ব্রিজ হবে যেটা একবার আশুলিয়া মডেল টাউন, যেখানে ড্যাফোডিল ইউনিভার্সিটি আছে ওই পার, ইস্টার্ন ইউনিভার্সিটি, সিটি ইউনিভার্সিটি আছে, এবং এখানে অনেকগুলা ইউনিভার্সিটির ক্যাম্পাস, পার্মানেন্ট ক্যাম্পাস। কাজে ছাত্রদের জন্য কিন্তু উদ্যোক্তা হওয়ার একটা বিশাল বড় স্কোপ আসবে, ছাত্রদের নানা রকমের খাবার দাবার নিয়ে বা অনেক কিছু করার সুযোগ আসবে, যেহেতু 6-7টা ইউনিভার্সিটির ক্যাম্পাস ওখানে আছে। এবং স্টেশনকে ঘিরে সরকার হয়তো প্ল্যান করেছে, বা স্টেশনে যেমন বাইরের দেশে প্রত্যেকটা স্টেশনে কিন্তু এই বিভিন্ন রকমের খাবারের দোকান দেয়, তারপরে বিভিন্ন রকমের এই ছোট ছোট আইটেমের দোকান দেয়, যেখানে মানে আমরা ধরেন সুভেনির দোকান দেয়, কারণ প্রচুর বিদেশিরাও কিন্তু এই মেট্রো রেল ইউজ করবে। তো ওখানে স্টেশন গুলোতে, প্ল্যাটফর্ম গুলোতেও কিন্তু এই সুভেনির নানা রকমের খাবারের হয়তো দোকান ছাত্ররাও নিতে পারে। এক কথায় তরুণ উদ্যোক্তা যারা নিজে কিছু করতে চায় তারা আসলে একটা ভালো সুযোগ পাবে, এই স্টেশন কেন্দ্রিক সুযোগগুলো তারা বিশেষভাবে পেয়ে থাকবে। তো আপনাদের দুজনকেই ধন্যবাদ, ইয়াসির আরাফাত আপনাকে ধন্যবাদ, রাফিউদ্দিন আহমেদ আপনাকেও ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আমরা শুনছিলাম ওনাদের কথা, একটা বিষয় খুবই পরিষ্কার যে ভ্রান্ত ধারণার মধ্যে
অনেকেই আছেন মেট্রো রেল নিয়ে যে হঠাৎ বিদ্যুৎ চলে গেলে কি হতে পারে, এটা একেবারেই আসলে একটা ভ্রান্ত ধারণা। সেই রকম আশঙ্কায় থাকার আসলে কোনো সুযোগই নেই। পাশাপাশি আমরা যেটা জানতে পারছিলাম যে কর্মসংস্থানের ব্যাপক সুযোগ হবে, বিশেষ করে তরুণদের জন্য এটা একটা সম্ভাবনার দ্বার খুলে যাওয়ার মতো একটি বিষয়। আসলে এই বিষয়গুলো নিয়ে আমি বলবো যে নিয়মিতভাবে প্রতিবেদন করেছেন আমাদের সিনিয়র করেসপন্ডেন্ট SM আতিক। আমি আপনার কাছে শুনতে চাই, আপনি যে এই গত কয়েকদিন ধরে মেট্রো রেলের খুঁটিনাটি নানা বিষয় নিয়ে কাজ করছেন, বলা যায় যে একরকম গবেষণা করছেন বিশেষজ্ঞদের সাথে কথা বলে, আপনার অভিজ্ঞতা কি? আপনি এখানে ভিন্নতা কি খুঁজে পেয়েছেন? ধন্যবাদ আশিক। আসলে সবাই যেটা বলছেন যে দূষণ কমবে, যানজট কমবে, একটা স্বস্তির গণপরিবহন যাতায়াত ব্যবস্থা নগরবাসী পাবে, এই সবই ফ্যাক্ট, এটা নতুন করে বলার কিছু নেই। আমি আসলে যে বিষয়টি বলতে চাবো যে এর সেকেন্ডারি ইম্প্যাক্ট এবং দীর্ঘমেয়াদী এই মেট্রো রেলের যে ইম্প্যাক্ট, সেটা হচ্ছে যে পৃথিবীর মানে যেসব দেশে মেট্রো স্থাপিত হয়েছে আপনি লক্ষ্য করবেন সেসব দেশে কিন্তু মেট্রো স্টেশন কেন্দ্রিক একটি বিজনেস হাব তৈরি হয়েছে, রেসিডেন্সিয়াল এলাকা তৈরি হয়েছে, কমার্শিয়াল বিল্ডিং হয়েছে। এটার কারণটা হচ্ছে যে ওইসব দেশ মেট্রো স্টেশনকে কেন্দ্র করে এগুলো ডেভেলপ করেছে। এই কারণে ধরেন আপনি আপনার স্টেশনের পাশে একটি 36তলা আবাসিক ভবন, এখানে কি পরিমাণ মানুষ থাকবে, সেই মানুষগুলোর জন্য আপনার কোনো গাড়ির প্রয়োজন হচ্ছে না, সেই মানুষগুলোর জন্য আপনার রিক্সার প্রয়োজন হচ্ছে না, শুধু আপনি একটু ফুটপাথের অ্যারেঞ্জমেন্ট করে দিলেই কিন্তু এই বিপুল সংখ্যক লোক এই মেট্রো স্টেশন ব্যবহার করে, মেট্রো রেল ব্যবহার করে তার অফিসে যাচ্ছে, তার গন্তব্যে যাচ্ছে। আরেকটি বিষয় হচ্ছে যে আমি অধ্যাপক শামসুল হক স্যারের সাথে কথা বলেছিলাম, উনি তার অভিজ্ঞতা বিনিময় করে বলছিলেন যে একজন মানুষ যখন মতিঝিল থেকে বাসায় ফেরে তখন সাথে কিন্তু সে কিছুটা বাজার করে নিয়ে যায়। এই চাহিদার কারণে কিন্তু দেখবেন যে মতিঝিলের ফুটপাতে হোক বা আশেপাশে দোকানপাটে কিন্তু বাজার বসে। তো সুতরাং আমাদের ওনার পরামর্শ হচ্ছে যে আমরা যদি মেট্রো স্টেশন কেন্দ্রিক এরকম কমার্শিয়াল স্পেস এবং মানে সুপার শপ টাইপের যেগুলো দৈনন্দিন চাহিদা ফিল আপ করবে সেটা হাব তৈরি করতে পারি, তাহলে কিন্তু ওই মানুষটি আর আলাদা করে তার জন্য বাজারে যাওয়ার প্রয়োজন হচ্ছে না। উনি একই গন্তব্যে কিন্তু 2-3-4টি কাজ করে নিতে পারছেন, তার বারবার ট্রাভেলও করা লাগছে না, তার সময় বাঁচছে, তার খরচ বাঁচছে এবং মেট্রোটি মানে তাকে একটা লাইফ লাইন দিচ্ছে। এখানে আমি তখনই খুব সম্ভবত আপনি যেটা বলতে চাচ্ছেন বা আমি যেটা বুঝতে পারছি যে ভাড়া নিয়ে যে একটা অভিযোগ আছে যে ভাড়া অনেক বেশি ধার্য করা হয়েছে, তো সেই ধরনের কার্যকারিতা যদি আমরা স্টেশনগুলোতে পাই তাহলে বোধহয় ভাড়ার বিষয়টা হয়তো তার কাছে যৌক্তিক মনে হতে পারে। ভাড়া বিষয়টা হচ্ছে দুটি, একটি হচ্ছে যে আপনি হচ্ছেন ওয়ান টাইম ভাড়া দিচ্ছেন পার কিলোমিটার, মানে পার কিলোমিটার 5 টাকা, মিনিমাম 20 টাকা ধরি যে উত্তরা থেকে আপনার আগারগাঁও পর্যন্ত 60 টাকা খরচ হচ্ছে। তো এখন যারা মাল্টিপল যাতায়াত করবেন, যদি আপনি 3 বার যান 3-6-18 180 টাকা, তাহলে কিন্তু সে চিন্তা করবে যে আমি যদি ভাড়াটা কম হতো তাহলে আমি হয়তো মেট্রো রেলে যেতাম, এখন আমার ভাড়াটা বেশি লাগছে জন্য আমি হয়তো নিচের ট্রান্সপোর্টে যেতেও মানে তাকে সিদ্ধান্ত নিতে হবে যে তিনি ওই লক্ষ্মণ ঝকর মার্কা বাসে উঠবেন বা রিক্সা উঠবেন কিনা। তো এক্ষেত্রে তাদের বক্তব্যটা হচ্ছে যে ভাড়া একমাত্র রেভিনিউর সোর্স না মেট্রো রেলের ক্ষেত্রে, আরও যেসব বিষয় আছে বিশেষ করে কমার্শিয়াল হাব, স্পন্সরশিপ, ডিসপ্লে, এগুলো কিন্তু মাল্টিপল সোর্স হচ্ছে মেট্রো রেলের ইনকামের উৎস, সেটিকে তারা ডেভেলপ করতে বলেছেন। ভাড়ার কারণে যদি সে আন্ডার ক্যাপাসিটি যায়, যেমন প্রতি ঘন্টায় 60,000 যাত্রী পরিবহন করতে সক্ষম MRT6, ভাড়ার কারণে যদি সেটা আন্ডার ক্যাপাসিটি যায় তাহলে কিন্তু আপনার অন্য দিক দিয়ে অপারেশনাল কস্ট কিন্তু বেড়ে যাচ্ছে। এই সব বিষয় কিন্তু বিবেচনায় নেওয়ার কথা বলেছেন। আমাদের স্বপ্ন পূরণ হয়েছে, এখন যে বিষয়গুলো আসলে সময়ের সাথে সাথে পরিবর্তন করা বা সংস্কার করা প্রয়োজন, এগুলো নিশ্চয়ই কর্তৃপক্ষ চিন্তা করবে। ডেফিনেটলি এটা যেহেতু প্রথম অভিজ্ঞতা, এটার আলোকে অভিজ্ঞতা নিয়ে কিন্তু পরবর্তীতে সিদ্ধান্ত পরিবর্তন পরিমার্জন করার সুযোগ অবশ্যই রয়েছে। কিন্তু মূল কথা হচ্ছে আমাদের স্বপ্ন পূরণ হয়েছে। আমি নজরানা চৌধুরী খুব সংক্ষেপে জানতে চাই যে কালকে থেকে তো নিয়মিতভাবেই আমরা মেট্রো রেলে যাতায়াত করার সুযোগ পাবো, এই ক্ষেত্রে আসলে যারা যাতায়াত করবেন তাদের কোন কোন বিষয়গুলো মাথায় রাখা উচিত? এটি হলো যে আজকে কিন্তু আমরা প্রধানমন্ত্রীর বক্তব্য যদি খেয়াল করি, প্রধানমন্ত্রী একটি বিষয়ের উপর সবচেয়ে জোর দিয়েছেন, সেটা হলো যে অনেক বড় অঙ্কের টাকা খরচ করে এই মেট্রো রেলটি তৈরি করা হয়েছে এবং এটি রক্ষণাবেক্ষণের দায়িত্ব শুধুমাত্র যারা ব্যবহার করবেন তাদের সবচেয়ে বেশি। বাংলাদেশে আমরা সাধারণত যেগুলো পাবলিক প্রপার্টি, এগুলো ব্যবহারের বিষয়ে আমাদের এক ধরনের উদাসীনতা আছে। সেই জায়গাটাই কিন্তু এই মেট্রো রেলের ক্ষেত্রে, যেহেতু এটি একটি দুর্নিয়ন্ত্রিতভাবে কন্ট্রোল রুম থেকে এটি পরিচালিত হবে, এখানে প্রচুর ইলেকট্রনিক ডিভাইস, ডিজিটাল ডিভাইস এগুলো ব্যবহার হবে, সো অনেকটা সফিস্টিকেটেড, এবং যেহেতু এয়ার কন্ডিশন কোচগুলো থাকবে, সো সবাইকে ওই দায়িত্বশীলতা নিয়ে এটি ব্যবহার করতে হবে। তা আমি একটা ছোট্ট একটা উদাহরণ দিই যে আমরা এটা পারবো কিনা। যে আমরা কলকাতার মেট্রো চালু হয়েছে
1984 সালে, আজকে থেকে কত বছর আগে, কলকাতার সাথে বাংলাদেশের কালচারাল গ্যাপ কিন্তু অতটা বেশি না, প্রায় সিমিলার। তো তারা যদি 84 সালে এটা ব্যবহার শুরু করে, তারা যদি এটা এতদিন পর্যন্ত সাস্টেন করতে পারে, আমার মনে হয় আমরাও পারবো। অবশ্যই পারতে হবে। আর যে বিষয়টা হয়েছে যে এটা আপনি যেটা বলছিলেন যে এটা একটা লাইফস্টাইল, আলাদা কালচার, এটা আসলে আস্তে আস্তে আমরা অ্যাডজাস্ট করে নিতে পারবো, অ্যাডাপ্ট করে নিতে পারবো। আসলে আমাদের সময় একেবারেই শেষ পর্যায়ে চলে এসেছে। দর্শক, আমরা চলে এসেছি অনুষ্ঠানের শেষ পর্যায়ে। আসলে শেষ করার আগে এই তৃপ্তি নিয়েই আমরা বিদায় নিতে চাচ্ছি যে আমরা এটা বলতে পারছি যে আমাদের স্বপ্ন পূরণ হয়েছে, আমরা মেট্রো রেলের যুগে প্রবেশ করতে পেরেছি। আমরা চাই আমাদের দেশ এভাবে এগিয়ে যাক। অনেক অনেক ধন্যবাদ আপনাদের সবাইকে, অনেক অনেক শুভকামনা রইল সবার জন্য।